দর্শক আমন্ত্রণ জানাচ্ছি ইভ্যালি তথ্য প্রযুক্তির দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি তাসরিমা নাহিদ। দেশ বিদেশের তথ্য প্রযুক্তি সেবা খাতের নানা দিক নিয়ে আপনাদের জন্য আমাদের এই আয়োজন। নারীর প্রতি সহিংসতা রুখতে ভাই থামেন নামে একটি মোবাইল অ্যাপ তৈরি করেছে দ্য টেক একাডেমি। ৮ থেকে ১৫ বছর বয়সী শিশু কিশোরদের প্রযুক্তি শিক্ষা দিতে তারা তৈরি করেছে ঢাকা ফ্যাব ল্যাবও। দেশের বাইরেও প্রথম কোনো বাংলাদেশি প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে টেক একাডেমির কার্যক্রম চলছে যুক্তরাষ্ট্র আর ইন্দোনেশিয়ায়। নারীর প্রতি সহিংসতা রুখতে আমরা ভাই থামেন অ্যাপটি তৈরি করেছি। ভাই থামেন নামে একটা মোবাইল অ্যাপ তৈরি করেছে দ্য টেক একাডেমি। এই অ্যাপ নারীরা তাদের মোবাইল ফোনে ডাউনলোড করে পাবেন নানান সুবিধা। অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা থেকে নিজেকে রক্ষা করতে নারীরা এই অ্যাপটি ব্যবহার করলে পেতে পারেন আত্মীয় স্বজন ও পুলিশের সহায়তা। তো অ্যাপটি 2019 সালে প্রথম অ্যাপটির আইডিয়া আসে হচ্ছে একজন জার্মান ভদ্রলোক নিক, আমি এবং আমার ছাত্রদের সাথে মিলে আমরা চিন্তা করি যে আমাদের একটা অ্যাপ তৈরি করব। যেহেতু ওই সময় অনেক নারীর সহিংসতা হচ্ছিল, অনেক এরকম নিউজ আসছিল, হ্যারাসমেন্টের এবং রেপ রিলেটেড অনেক নিউজ আসছিল। তো আমরা চিন্তা করছিলাম আমরা প্রযুক্তি দিয়ে কীভাবে এটাকে সমাধান করতে পারি। সেখান থেকেই বাচ্চারা প্রথমে একটা অ্যাপ প্রোটোটাইপ করে, যেটার নাম হচ্ছে ভাই থামেন। অ্যাপটা ব্যবহার করে আপনার যে কোনো নারী সে যে কোনো সিচুয়েশনে থাকলে সে ইদার অ্যাপের মাধ্যমে একজন হ্যারাসারকে বলতে পারে যে আপনি থামুন, আপনি যেটা করছেন ঠিক করছেন না। আবার একই সময় ওটার মাধ্যমে সে তার পরিবারের সাহায্য নিতে পারবে তার জিপিএস লোকেশন শেয়ার করে। এবং এটা নিয়ে আমরা একটা টেস্ট করি। টেস্ট রানের সময় আমাদের হচ্ছে ব্র্যাক জেপিজি আমাদেরকে ফান্ড দেয় যে এই পরীক্ষাটা রান করার জন্য আমরা প্রফেশনাল টিমকে আনি। যে ছাত্ররা যদিও বানিয়েছে প্রথমে অ্যাপটি, বাট এখন প্রফেশনাল টিমকে দিয়ে আমরা তৈরি করছি। ভাই থামেন অ্যাপটি এখন অনেক একটা অ্যাডভান্স স্টেজে চলে গেছে, যেখানে এটা পুরোপুরি নারীরাই এটাকে রান করছে। নারী ডেভেলপার, প্রোগ্রামার, নারীদের মধ্যে প্রজেক্ট কোঅর্ডিনেটর, এটার সাথে প্রত্যাশা, প্রিমা, অনেকজন এটার সাথে ইনভলভড বর্তমানে আছে। এবং তারা সবাই চেষ্টা করছে যে এটাকে কীভাবে রাষ্ট্রীয়ভাবে ওটার সাথে কানেক্ট করা যায়, পুলিশের সাথে কীভাবে কানেক্ট করা যায়। টেক একাডেমি প্রতিষ্ঠা করা হয় 2013 সালে। এর প্রতিষ্ঠাতা প্রযুক্তিবিদ শামস জাবের। এই টেক একাডেমিতে হাতে কলমে প্রযুক্তি জ্ঞান নিচ্ছে বাংলাদেশের বিজ্ঞান মনস্ক বহু শিশু কিশোররা। তারা তৈরি করছে রোবট, ড্রোন ও উড়োজাহাজের মতো যন্ত্র। তারা শিখছে কোডিং, অ্যানিমেশন এবং গেম তৈরির মতো প্রযুক্তি। তাদের কাজ করার জন্য টেক একাডেমি তৈরি করেছে ফ্যাব্রিকেটেড ল্যাব বা ফ্যাব ল্যাব। বিশ্বে এমন ফ্যাব ল্যাবের সংখ্যা 1700-র মতো। সেই সময় আমরাই প্রথম ইনস্টিটিউট ছিলাম যারা বাচ্চাদেরকে মানে স্কুল ছাত্রদেরকে রোবটিক্সের শিক্ষা দিতাম। এরপর থেকে আমরা টেক একাডেমিতে আরও অনেক টপিক শেখানো শুরু করি। আপনার গেম ডেভেলপমেন্ট শেখানো শুরু করি, কোডিং শেখানো শুরু করি, অ্যানিমেশন শেখানো শুরু করি। এবং এই পুরো প্রসেসটা কিন্তু আমরা শেখাচ্ছি এমন একটা ওয়েতে যেটাকে মনে হয় একটা গেমের মতো। বাচ্চারা ক্লাসে আছে মানে মনে হচ্ছে একটা গেম খেলছে, এবং এটার জন্য ওরা অনেক আনন্দ পায়, অনেক মজা পায়। প্রথমে যখন 8 বছরের বাচ্চাটা আসে তাকে আমরা বুঝাই যে ক্লাস বা একটা শিক্ষাটা আসলে একটা মজার জিনিস। এটা হয়তো সে হয়তো একরকম দেখে আসছে তাদের রেগুলার স্কুলে, যে মজা লাগে না, করতে ইচ্ছা করে না। বাট এখানে প্রথমে হচ্ছে খেলার মাধ্যমে শেখা। সো আমি যেটাকে গেমিফিকেশন বলি, যে পয়েন্টস পায় ওরা ছোটো ছোটো একটা জিনিস শিখলে ওরা পয়েন্ট পায়। মানে কোনো কিছু শিখলাম, কোনো একটা চ্যালেঞ্জ সলভ করলাম, পয়েন্ট পেলাম। এই পয়েন্ট পেতে পেতে ওদের একটা পয়েন্টের প্রতি আগ্রহ আসে, পয়েন্টের প্রতি একটা নেশা চলে আসে, যে পয়েন্ট পাওয়ার জন্য ওরা দেখা যায় অনেক কিছু কঠিন জিনিস শিখে ফেলে। বাচ্চারা ছোটোকাল থেকে ছোটো রোবটিক্সের ক্ষেত্রে ছোটো রোবট তৈরি করে, ইলেকট্রনিক্স প্রজেক্ট শিখে যে কীভাবে লাইট জ্বালাতে হয়, কীভাবে মোটর চালাতে হয়, কীভাবে আপনার একটা অটোমেশন করা যায়, ধরেন হাতের ছোঁয়া ছাড়া কীভাবে একটা লাইটকে জ্বালানো যায় জেস্চার দিয়ে, এই টাইপের ওরা প্রজেক্ট করে, কোডিং করে। আবার আপনি অ্যানিমেশনে যদি যান তখন তারা হচ্ছে যে ছোটো অ্যানিমেশন করছে। আপনার যে ডিজনি মুভিগুলো দেখেন ওই টাইপের 3D ওরা অ্যানিমেট করে, আপনার বিভিন্ন কার্টুন ক্যারেক্টার্স তৈরি করে, ওটা দিয়ে মুভি তৈরি করে, আবার গেম তৈরি করে, প্রোগ্রামিং করে। টেক একাডেমি সোফার আমরা 600-র উপর ছাত্রদেরকে পড়িয়েছি, শিখিয়েছি, তাদের লাইফে ইম্প্যাক্ট এনেছি। কারেন্টলি 150-র উপর আপনার রেগুলার স্টুডেন্ট আছে, স্কুলগুলোর থ্রুতে আরও 100-150 স্টুডেন্ট আপনার শিখে। ফ্যাব ল্যাব হচ্ছে একটা fablabs.io, মানে একটা গ্লোবাল 1700-র বেশি ফ্যাব ল্যাব আছে বিভিন্ন বড় শহরে সেটা থেকে থাকে, যে কমিউনিটির মানুষরা এসে ওখানে যে কোনো কিছু বানাতে পারে। সেটা হতে পারে আমি একটা ফার্নিচার ক্যাবিনেট বানাবো, হতে পারে আমি একটা রোবট বানাবো, হতে পারে গাড়ি বানাবো, মানে যেটাই বানাতে চাই সব টুলসগুলো ওখানে থাকবে। তো এই ফ্যাব ল্যাবটা 2015 সালে ফ্যাব ল্যাব ঢাকা প্রতিষ্ঠা করে হচ্ছে আমার একজন কলিগ তসিফ আনোয়ার নামে, এবং ওনার সাথে আমরা কোলাবোরেট করে টেক একাডেমি আরও অনেকজনকে নিয়ে আমরা হচ্ছে এখন এই স্পেসটা নিয়েছি।
দেশের সীমানা পেরিয়ে টেক একাডেমি নিজেদের গণ্ডি ছড়িয়েছে ইন্দোনেশিয়া এবং আমেরিকার সান ফ্রান্সিসকোতে, এবং একমাত্র বাংলাদেশি প্রযুক্তি প্রতিষ্ঠান যারা আমেরিকায় প্রযুক্তি শিক্ষা দিতে নিজেদের কর্মসূচি সম্প্রসারণ করেছে। শামস জাবের বলছেন, রোবোটিক্স, ডেটা সায়েন্স এবং মেশিন লার্নিং সহ প্রযুক্তি শিক্ষা দিতে শিশুদের মধ্যে গেমিফিকেশনের মতো টেকনিক তারা ব্যবহার করছেন। আমাদের লাস্ট 1 বছর ধরে আমরা ইন্দোনেশিয়ায় একটা কোম্পানি দ্য লার্নিং ক্যাসেলের সাথে কোলাবোরেট করে রান করছি, যেখানে 30 জনের বেশি বাচ্চা শিখছে। এবং একই সাথে আমরা জাস্ট গত 6 মাস হচ্ছে আমরা যে আমেরিকায় স্যান ফ্রান্সিসকো, যেটাকে সিলিকন ভ্যালি ধরা হয়, সেখানকার বাচ্চাদেরকে এনসিএনএল সিনিয়র জুনিয়র হাই স্কুলের মাধ্যমে তাদেরকেও আমরা অনলাইনে শেখাচ্ছি। সো এবং তারা খুব ভালো এটা রিয়্যাক্ট করেছে, এবং এখন আমরা অলরেডি ওখানে একটা আমাদের কোম্পানি ইনকর্পোরেট করেছি। আমরাই সম্ভবত দেশের প্রথম আপনার প্রযুক্তি শিক্ষালয় যারা আমেরিকার মধ্যে মানে তাদের প্রসার করেছে। টেক একাডেমিতে শিক্ষা নেওয়া শিশুরা বড়দেরকে তাদের জানা জ্ঞান বিতরণ করে গড়ছে অনন্য নজির। এছাড়াও এখানে রয়েছে ঢাকা গেম স্টুডিও, যেখানে রাশাদ রৌফ, বিয়াঙ্কা হাসান, আরিবা নাওয়ার এবং জারা চৌধুরীর নেতৃত্বে ঢাকার ওপর নির্মিত একটি ভিডিও গেমস তৈরি করা হয়েছে, যাতে বিনিয়োগ করেছে BYLC ভেঞ্চার্স। এইটা একটা আমাদের স্টুডেন্টদের তৈরি একটা ছোট রোবট, যেটার কাজ হচ্ছে বিভিন্ন জিনিস একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নেওয়া এবং তোলা। এবং আপনারা জানেন এরকম একটা এই টুলসগুলো দিয়ে একটা কম্পিটিশনে বাংলাদেশ গত বছর চ্যাম্পিয়নও হয়। আমরা কথা শুনবো একজন টেক উইমেন ও টেক লিডারের। এবারে আমরা কথা বলবো একজন টেক উইমেন ও টেক লিডারের সাথে। জানবো বাংলাদেশের প্রযুক্তি খাতের বর্তমান অবস্থা ও আগামী দিনের সম্ভাবনার কথা। তার সাথে কথা বলেছেন রানা মঞ্জুর। এনটিভির তথ্য প্রযুক্তি দুনিয়ায় আজকে অতিথি হিসেবে আমাদের সাথে উপস্থিত রয়েছেন শায়লা রহমান। শায়লা রহমান কাজ করছেন গ্রামীণফোনের প্রযুক্তি বিভাগে। গ্রামীণফোনে হেড অব টেকনোলজি স্ট্র্যাটেজি এবং ট্রান্সফরমেশন ডিপার্টমেন্টে তিনি শীর্ষ পদে রয়েছেন। আজকে আমরা তার সাথে কথা বলবো তার চ্যালেঞ্জগুলো নিয়ে, পাশাপাশি কথা বলবো বাংলাদেশের আইটি খাতের সম্ভাবনা নিয়ে। শায়লা রহমান, এনটিভির তথ্য প্রযুক্তি দুনিয়ায় আপনাকে স্বাগত জানাচ্ছি। এনটিভিকে অসংখ্য ধন্যবাদ আমাকে প্রোগ্রামে ইনভাইট করার জন্য। আমি আশা করি আজকে আমরা রিলেভেন্ট টপিকস নিয়ে কথা বলতে পারবো এবং দর্শকদের কাছে আমাদের মতামতগুলো পৌঁছায় দিতে পারবো। শায়লা রহমান, প্রথমেই আপনার কাছে জানতে চাইব যে আপনি গ্রামীণফোনের টেকনোলজি ডিপার্টমেন্টের শীর্ষ পদে রয়েছেন। এই পদে আসার জন্য আপনার যে জার্নিটা আর এই পদে থেকে আপনার যে চ্যালেঞ্জটা সেটা আমাদেরকে বলবেন। আমার গ্রামীণফোনের জার্নিটা 14+ ইয়ার্স এবং এর মধ্যে 11+ ইয়ার্স ডিফারেন্ট কাইন্ড অফ লিডারশিপ রোলে আছি। আমার আসলে জন্ম এবং বড় হওয়া সব কিছুই রাজশাহীতে আমার পড়াশুনো করা। আমি রুয়েট থেকে পাশ করেছি। সো এরপরে আমার বিয়ে হয় এবং তারপরে জাস্ট কিছুদিন একটু ব্রেক পড়ে। দেন আমার আসলে মেন ক্যারিয়ারটাই শুরু হয় গ্রামীণফোনে এবং খুব জুনিয়র স্টেজ থেকে। একটা জায়গায় খুব লাকি আলহামদুলিল্লাহ যে আমি গ্রামীণফোনের মতন একটা অর্গানাইজেশনে কাজ করতেছি। সো আমরা যখনই এখানে পারফর্ম করার সুযোগ পেয়েছি, যখনই নিজেকে প্রমাণ করার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ প্রত্যেকটা অপরচুনিটি আমাকে গ্রো করার জন্য, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করেছে। আমরা কিন্তু যখন কাস্টমারদেরকে সার্ভিসটা দিচ্ছি, আমরা কিন্তু চাই যে বেস্ট পসিবল সার্ভিসটা দিতে, এবং সেটা দেওয়ার জন্য আমাদের যে অ্যাডভান্স টেকনোলজিগুলো আমরা ইউজ করি সেটা নিজেকে সেই জায়গাটায় প্রমাণ করা, শেখা এবং সেখানে কাজ করা, এটা আমাদের জন্য আসলে সবসময় একটা চ্যালেঞ্জও বলবো এবং একটা অপরচুনিটিও বলবো। আমি যদি আজকে ক্লাউড টেকনোলজির কথা যদি বলি, আমরা যদি অ্যাডভান্স মেশিন লার্নিং, রোবোটিক্স, অটোমেশন এই ধরনের জায়গাগুলোর কথা বলি, সেখানে আমরা যেভাবে কাজের সুযোগ পাচ্ছি গ্রামীণফোনের মতন একটা অর্গানাইজেশনে, যেখানে আসলে মেল বা ফিমেল হিসেবে আমি বলতেছি না, আমি একজন ইন্ডিভিজুয়াল এমপ্লয়ি হিসেবে যদি বলি যে এখানে আসলে কাজ করার অনেক সুযোগ আছে। আমি যদি 5Gর কথাটা বলি, সেটাকে আমি একটা এক্সাম্পল হিসেবে দিতে পারি। আমি সাইবার সিকিউরিটিটাকে একটা এক্সাম্পল হিসেবে দিতে পারি। অটোমেশন অন RPA, ডাটা অ্যানালিটিক্স এগুলোকে একটা এক্সাম্পল হিসেবে দিতে পারি। 5Gটা কিন্তু এখনও একটা ফিউচারিস্টিক প্ল্যান, আমরা এখনও 5Gতে এন্টার করি নাই। বাট গ্লোবাল যে বড় বড় পার্টনারগুলো আছে, এরিকসন, হুয়াওয়ে, নোকিয়া আর আদার বিগ পার্টনার, তাদের কিন্তু যে লার্নিং নো হাউ এগুলো কিন্তু আমরা সবসময় নেওয়ার একটা অপরচুনিটি পাচ্ছি। আপনি বলছিলেন যে গ্রামীণফোনে নারীদের প্রতিনিধিত্ব অনেকটাই বেশি, তো গ্রামীণফোনে এই ফিমেলরা টেকনোলজিতে কি কাজ করছে এবং সেই সংখ্যাটা, পরিসংখ্যানটা আসলে কেমন? পাশাপাশি বিশেষ কোনো ব্যবস্থা নারীদেরকে নেয়ার জন্য গ্রামীণফোনে কর্মসংস্থান তৈরি করার জন্য কোনো উদ্যোগ রয়েছে কিনা আপনাদের? টেকনোলজিতে ফিমেলদের রেশিওটা অনেক কম, এটা গ্লোবালিও কম, বাংলাদেশে কম। আসলে আমাদের এডুকেশন সিস্টেমেই যেভাবে আমরা দেখি যে সেখানে ফিমেলদের রেশিওটা অনেক কম আসে। সো আনফর্চুনেটলি আমাদের এখানেও সেই পার্সেন্টেজটা যে অনেক বেশি আমি সেটা বলবো না, বাট এখন পর্যন্ত আসলে যেভাবে আমরা দেখতেছি যে ফিমেলদের রেশিও
রেশিওটা এটা আস্তে আস্তে প্রতিনিয়ত বাড়ছে। আসলে নতুন যারা আসতেছে তাদের ব্যাকগ্রাউন্ডটা আমাদের থেকেও বলবো যে অনেকখানি স্ট্রং, কারণ আমরা যে সময় পড়াশোনা করেছি এটা ছিল অনেকটা বুকিশ একটা পড়াশোনা, খুব থিওরিটিক্যাল একটা নলেজের মধ্যে আমরা নিজেদেরকে আবদ্ধ রেখেছিলাম। বাট এখন কিন্তু তাদের নলেজ লেভেলটা অনেক ডাইভার্সিফাইড। আমরা যখন গ্রামীণফোনে ক্লাউড টেকনোলজিটা ডিপ্লয় করি, আমি ওইটা ভেরি ফ্রন্ট থেকে লিড করার সুযোগ পেয়েছিলাম এবং ওইখানে আমার সাথে টিমমেটদের মধ্যে বেশিরভাগ ছিলেন কিন্তু ফিমেল। আমরা প্রত্যেক বছর আসলে নেক্সট বিজনেস লিডারশিপ এটার ব্যানারে আমাদের এখানে নতুন এমপ্লয়িরা আসতেছে এবং মাশাআল্লাহ দে আর রিয়েলি ট্যালেন্টেড এবং তাদের পেছনে গ্রামীণফোনের অনেক আসলে আশা ভরসা আছে। সো এই প্রোগ্রামটার মাধ্যমে আমরা প্রত্যেক বছর কিন্তু ট্যালেন্টেড এমপ্লয়ি পাচ্ছি এবং যার মধ্যে একটা বড় পোর্শন ডেফিনেটলি ফিমেল থাকতেছে। শায়লা রহমান, বাংলাদেশের স্টার্টআপের একটা কালচার চলছে, বাংলাদেশে প্রচুর পরিমাণে নতুন স্টার্টআপ কিন্তু তৈরি হচ্ছে এবং এগুলো টেক স্টার্টআপ, এবং এর জন্যে গ্রামীণফোনের বিশেষভাবে এক্সিলেটার প্রোগ্রাম আছে, সরকারের আইডিয়া প্রকল্প আছে, স্টার্টআপ আছে বাংলাদেশ। এছাড়াও বেসরকারি পর্যায়ে আরও কিছু স্টার্টআপের প্রণোদনার জন্য সুযোগ তৈরি হয়েছে। তো তারপরেও আমরা এর সম্ভাবনা এবং এর ঝুঁকি, পাশাপাশি এই স্টার্টআপগুলো সফল করার জন্যে আসলে কি করা প্রয়োজন বলে আপনি মনে করেন? স্টার্টআপদের ব্যাপারে যেটা মনে হয় যে অ্যাটলিস্ট আমরা গত 2-1 বছর ধরে যে ইন্ডাস্ট্রিটা দেখতেছি স্টার্টআপে, এটা কিন্তু আমরা এর আগে কখনো এইভাবে এক্সপিরিয়েন্স করি নাই। সো ইটস লাইক এ ব্লুমিং ইন্ডাস্ট্রি এবং এই প্যান্ডামিক আসলে আমাদেরকে আরও দেখিয়ে দিয়েছে যে ইন্ডাস্ট্রিটা কত প্রয়োজন। সো তারা কিন্তু গ্রো করতেছে আলহামদুলিল্লাহ, এবং তাদের পেছনে সরকারের, আমি মানে জাস্ট বাইরে থেকে যদি দেখি যে তাদের তাদের পেছনে যে পরিমাণে কন্ট্রিবিউট করতেছে তাদের গ্রুম করানোর জন্য, তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, এটা আসলে রিয়েলি অ্যামেজিং। আমি চ্যালেঞ্জ হিসেবে আসলে কিছু জায়গা খুব পার্টিকুলারভাবে দেখি। আমি জাস্ট সেবা XYZ এটার কথা যদি বলি যে ওখানে আমার কোনো কিছু কলিগ আছেন, আমি নিজে ওটার সার্ভিস নিই সবসময়। সো আমি যেই জায়গাটা থেকে দেখি যে তাদেরকে আসলে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবার যে একান্ত প্রচেষ্টা, সেই প্রচেষ্টাগুলো কিন্তু আছে, কিন্তু আমাদের ইকোসিস্টেমের যে রেডিনেস এবং আমাদের অ্যাজ এ কাস্টমার আমাদের যে থিঙ্কিং প্রসেসটা, সেই জায়গাটাতে কিন্তু অনেক সময় ল্যাগিংস থেকে যায়। জিপি এক্সেলারেটর নামে একটা প্রোগ্রামের মাধ্যমে কিন্তু আমরা স্টার্টআপদেরকে হেল্প করি। সো বেসিক্যালি এই জায়গাটায় আমরা যেটা করি যে তাদেরকে মেন্টরশিপ করা, তাদেরকে লিগ্যাল কিছু অনেক সময় গাইডেন্স দরকার হয়, ওই গাইডেন্সটা দেওয়া, একটা কারিকুলামের মাধ্যমে একেবারে পার্টিকুলার ওয়েতে তাদের স্কিল সেট ডেভেলপ করানো। সো আসলে একটা পাশে থেকে একটা স্টার্টআপকে গ্রো করানোর জন্য যত ধরনের সাপোর্ট লাগে, ওই সাপোর্টটা কিন্তু আমরা অর্গানাইজেশন থেকে দিই। গত বছরে আমাদের শুধুমাত্র এই এক্সেলারেটর প্রোগ্রামে অলমোস্ট 60% কিন্তু ফিমেল ছিল। সো গ্রামীণফোন আসলে একেবারে পাশে থেকে তাদেরকে শুরু থেকে কাজ করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যত ধরনের সাপোর্ট দরকার সেটা দিচ্ছে, এবং বড় অনেকগুলো এন্টারপ্রেনার আজকে আছেন স্টার্টআপ হিসেবে যারা শুরু করেছিলেন, তারা কিন্তু গ্রামীণফোনের এই প্রোগ্রাম থেকে শুরু করেছিল। শায়লা রহমান, আমরা বাংলাদেশে ই-কমার্স প্ল্যাটফর্মগুলোকে দেখছি, অনলাইন ব্যবসাগুলোকে দেখছি, তো এই ব্যবসার সম্প্রসারণ কিন্তু অনেক হয়েছে, তারপরেও একটা জায়গায় স্টাক হয়ে গেছে বা থেমে গেছে মনে হয়, মাঝে মাঝে মনে হয় যে আরও বেশি পরিমাণে ই-কমার্সের জনপ্রিয়তা বা প্রসার আসলে বাড়ানো দরকার। যদিও বাংলাদেশে বিদেশি ই কমার্সগুলোও কিন্তু আসছে, তো আমি আপনার কাছে জানতে চাইবো যে বাংলাদেশের এই ই কমার্স খাতের উন্নয়নে আসলে কি করতে হবে? ই কমার্স সেক্টর আসলে মানে যেভাবে এগিয়ে গেছে, আমরা মনে হয় আসলে এটাও সিমিলারভাবে কিছুদিন আগে চিন্তা করিনি, বিশেষ করে প্যান্ডামিকে যে নেসেসিটিটা তৈরি হয়েছে। সো ই কমার্স সাইটের আসলে ফিউচার গ্রোথ নিয়ে কোথাও কোনো কোয়েশ্চেন নাই, বাট আমার যেটা মনে হয় যে এটার ইউজেবিলিটিটা একটা লিমিটেড স্কেলের মধ্যে স্টিল সীমাবদ্ধ আছে। সো এটাকে আমরা যত আসলে মাল্টি ডাইমেনশনালে এটার ইউজটা বাড়াতে পারবো, আমরা একেবারে খুব তৃণমূল পর্যায়ে এটার ইউজটা বাড়াতে পারবো। কারণ ই কমার্স আসলে ইউজ করার জন্য আমার হাতে একটা স্মার্টফোন থাকলেই কিন্তু যথেষ্ট, ইন্টারনেট কানেক্টিভিটি থাকলেই কিন্তু যথেষ্ট। সো এটা কিন্তু আমাদের আছে, বাট তারপরে ওইটার যে ইউজ এবং ওইখান থেকে যে মেন ফ্লেভার পাওয়া, সেই জিনিসটা আমার মনে হয় যে আমরা এখনও অনেক দূরে আছি। সো এখানে কাস্টমারকে আসলে আরও নলেজটা বাড়ানো, নো হাউটা বাড়ানো, ই কমার্সের রিয়েল ফ্লেভার এবং এটার বিউটিটা জানানো, এটা একটা পোর্শন। আর সেকেন্ড পোর্শন আমার যেটা মনে হয়েছে যে ই কমার্স সাইটগুলো তো খুবই ভালো করতেছে, বাট ওইখানেও কিন্তু আসলে অনেক সময় দেখা যায় যে কিছু জায়গায় কোয়ালিটিতে ভ্যারি করে, কিছু জায়গায় আমার মনে হয় যে আমাদের যে কনভিনিয়েন্স, আমি যদি বাংলাদেশের পেমেন্ট সিস্টেমটার কথা বলি, আমরা কিন্তু স্টিল ক্যাশ অন ডেলিভারির উপরেই বেশিরভাগ অভ্যস্ত। সো ওইখানে আমরা যত মোবাইল ব্যাংকিং, আমি আরও স্মুথ ট্রানজ্যাকশন, এই জিনিসগুলো করতে পারবো। সো এটা কাস্টমার এবং ই কমার্স ওনার বোথ পার্টির জন্য কিন্তু আসলে ইউজটা খুব ইজি হবে। ই কমার্সের আরেকটা আমি বিউটি যেটা দেখি যে এটা আসলে গ্রামগঞ্জ প্রত্যন্ত অঞ্চল থেকে কিন্তু এই ধরনের সার্ভিসগুলো দেওয়া সম্ভব, এবং স্টিল বাংলাদেশে কিন্তু শুরু হয়েছে। বাট ওই যে ওই জায়গাতেও কাজ করা, তাদেরকে একটা ফ্রেমের মধ্যে নিয়ে আসা,
আসে। আজকে আমি যদি গ্রামে বসে একটা ছেলে বা মেয়ে ই কমার্সে কিছু করতে চাই, তাকে নির্দিষ্ট একটা ফ্রেমওয়ার্ক দিয়ে হেল্প করা, তাকে ইকোসিস্টেমটা রেডি করে দেওয়া, এই জায়গায় আমার মনে হয় যে আমাদের সবার একটু কাজ করা দরকার। শুরুটাই হয়েছে অনেকটা ফেসবুকের উপর ভিত্তি করে, কারণ বাংলাদেশে আমাদের ফেসবুকে যে পরিমাণে ইউজার আপনি ডেফিনেটলি জানেন যে আমরা আসলে এখানে বিশ্বের অনেকের থেকে এগিয়ে আছি। সো আমাদের শুরুটা কিন্তু হয়েছিল ফেসবুক থেকে, বাট এখন কিন্তু আমরা ফেসবুকের উপরে 100% ডিপেন্ডেন্ট না। আজকে দেখেন যে ই কমার্সের যে সাইটগুলো তারা প্রথমে তৈরি করেছিল হয়তো ফেসবুক ভিত্তিক কিছু পেজ থেকে, আজকে কিন্তু তাদের নিজেদের ইন্ডিভিজুয়াল পেজ আছে, তারা কিন্তু নিজেরা হোস্টিং করতেছে। সো ফেসবুকের উপরে তারা ডিপেন্ডেন্ট না। এখন ওই যে একটা জিনিস বললাম না যে ব্র্যান্ডিং, হ্যাঁ আজকে আমি ই কমার্সের কথা চিন্তা করলে আমি যদি এরকম 3-4টা ব্র্যান্ডের কথা চিন্তা করতে পারি, তখনই কিন্তু আসলে পরে যারা আছে তারা এগিয়ে আসার জন্য উদ্বুদ্ধ হবে। চায়নার মার্কেটটা খুবই ডিফারেন্ট, মানে চায়নার সাথে হয়তো আমরা তুলনা করলে চিন্তা করতে পারবো না, বাট আমি যদি জাস্ট আমাদের পাশের দেশের সাথে চিন্তা করি, সেখানে কিন্তু ই কমার্সটা আমরা হয়তো আজকে যে জায়গায়, আমি জাস্ট যতটুকু পড়াশোনা করে দেখছি, ওরা কিন্তু এই জায়গাটাই ছিল 8-10 বছর আগে। সো আমরাও কিন্তু ওই একই একটা ট্রেন্ড ধরে, চায়নার মার্কেটটা আমি বললাম যে কারণ ওদের পুরো ইকোসিস্টেমটা একটু ডিফারেন্ট, ডেফিনেটলি আপনিও জানেন। সো আমি যদি পাশের দেশ, কারণ তাদের সাথে আমাদের কালচারে অনেক সিমিলারিটি আছে, আমাদের এডুকেশন হ্যাবিট অনেক কিছুতে সিমিলারিটি আছে। সো আমি যদি ওইটাই জাস্ট ফলো করি যে ওরা 5-10 বছর আগে যে জায়গায় ছিল, আমরা হয়তো হ্যাঁ একটু পরে শুরু করেছি, কিন্তু আমরা কিন্তু ওই জায়গাটায় এগিয়ে যাচ্ছি। ওরা কিন্তু আসলে যখন শুরু করে তখন কিন্তু ফুল ফেসবুকের উপরে তারা লিমিটেড ছিল না, তারা কিন্তু ছিল আসলে ডিফারেন্ট ওয়েবসাইট, মার্কেট প্লেস এইগুলোর মধ্যে ছিল। কিন্তু আমরা শুরু করছি সেই সময় আসলে আমরা ফেসবুকের উপরে বেশি। বাট আমি যদি আজকে বাংলাদেশের দারাজের কথা বলি, দারাজ কিন্তু আসলে ফেসবুক দিয়ে শুরু হয় নাই। জাস্ট ই ভ্যালির কথাটা যদি বলি, যে তারা কিন্তু খুব বেশি দিন আগে শুরু করে নাই, বাট স্টিল তারা যেই পরিমাণে গ্রো করতেছে, এটা কিন্তু অ্যামেজিং, এটা কিন্তু এক ধরনের এক্সপিরিয়েন্স অনেকের জন্য। শায়লা রহমান, আপনাকে শেষ প্রশ্ন। আপনি নিজে একজন নারী এবং প্রযুক্তি খাতে আপনি একজন লিডার, একজন আইডল। বাংলাদেশের উইমেন এন্টারপ্রেনিয়ররা আপনার দিকে তাকিয়ে থাকেন যে আপনি কি ভাবছেন, আপনি তাদের কি পরামর্শ দেন। তো আমি জানতে চাইবো যে আমাদের দেশে যে নারীরা আছে তাদের অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার জন্যে, অর্থনৈতিক মুক্তির জন্যে এবং তাদেরকে নিজের পায়ে দাঁড়ানোর জন্যে আপনি তাদেরকে কিছু পরামর্শ দিবেন। আমাদের সোসাইটিতে, আমাদের কালচারে এখনও কিছু সমস্যা আছে, আমরা এখনও ফিমেলদেরকে একটা টপ পজিশনে, একটা লিডারশিপ পজিশনে দেখতে অভ্যস্ত না। সো ওই মাইন্ডসেটটা স্টিল আছে, বাট আমাদেরকে নিজেদেরকে কিন্তু ওটা ফাইট করতে হবে, ওটা ভাঙতে হবে, এটার কোনো অল্টারনেটিভ নাই। সো যতক্ষণ আমরা আগে না আসবো ততক্ষণ কিন্তু ওই মাইন্ডসেটটা থেকে বের হতে পারবো না। আর সেকেন্ড যেটা বলবো, যে এটা আসলে আরও বেশি ইম্পর্ট্যান্ট, যে সেলফ কনফিডেন্স। এই প্রবলেমগুলো আছে, এই প্রবলেমগুলো থাকবে, এটা আমাকে ধরেই নিতে হবে, বাট তার মানে এরকম না যে এই প্রবলেমগুলোর সাথে আমি ফাইট না করে আমি শুরুতেই হার মেনে যাব। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে, আমি বারবার যেটা বলতেছি, যে রোল মডেল ক্রিয়েট করা। সো আমার যদি প্রপার রোল মডেল থাকে, যে এই ধরনের কাজ করে আমার দেশের 5-7টা ফিমেল আজকে নিজেদেরকে কোথায় নিয়ে গেছে, তারা কিন্তু নিয়ে গেছে, আমরা এরকম হয়তো চারপাশে অনেক দেখতেছি, বাট তাদের নামগুলো কিন্তু সেভাবে আসতেছে না, যেটা কিনা আমাদেরকে পরবর্তী জেনারেশনকে অনেক এনকারেজ করতে পারে। সো মনে হয় যে তাদেরকে আরেকটু গ্রুম করা, বোঝানো এবং একটা রিয়েল রোল মডেল ক্রিয়েট করে ওই পাথটা যেন ফলো করতে পারে, এই জায়গাটায় আমাদের সবার একটু ফোকাস দেওয়া দরকার। এনটিভির তথ্য প্রযুক্তি দুনিয়ায় আপনার গুরুত্বপূর্ণ তথ্য ও মূল্যবান মতামতে আপনাকে অশেষ ধন্যবাদ। রানা মঞ্জুর, আপনাকেও অসংখ্য ধন্যবাদ, এবং এনটিভি এবং এনটিভির দর্শকবৃন্দকে অসংখ্য শুভেচ্ছা। এবারে জানবো টেক বিজনেস উইমেনদের অনলাইন শপ তৈরির আদ্যপান্ত। ঘরে বসে প্রযুক্তি নির্ভর ব্যবসা বা অনলাইন শপ তৈরিতে আগ্রহ বেড়েছে নারীদের, তবে পারিবারিক আর সামাজিক চাপ কাটিয়ে এগিয়ে যাওয়ার চ্যালেঞ্জও রয়েছে। উদ্যোক্তা নারীরা বলছেন, অনলাইন ব্যবসাকে টেকসই করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়াই তাদের লক্ষ্য। বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের নারীরাও এগিয়ে চলছে নিজ উদ্যোগে। দেখা যাচ্ছে বাংলাদেশে টেক স্টার্টআপদের দিকেই ঝুঁকছে নারীরা, বিশেষত ই কমার্স উদ্যোগে নারীদের রয়েছে অধিক ঝোঁক। তবে পরিবারের অসহযোগিতার বিষয়টিকে মূল সমস্যা হিসেবে বিবেচনা করছেন নারীরা। পাশাপাশি তাদের নেওয়া উদ্যোগকে সফল করতে নানান প্রশ্নের উত্তরও খুঁজছেন তারা। যেমন সুতাগুচ্ছ নামে একটি ফেসবুক উদ্যোগ নিয়েছেন রুনা লায়লা। এই নারীর বয়স 47 বছর। তিনি চাইছেন পরিবারের জন্য বাড়তি আয় করতে। আমি তো নতুন প্রোডাক্ট আসছে, আমার সব যাচ্ছে না, তো এটা আমি প্রবলেম ফেস করছি, আমার টাকা আটকায় যাচ্ছে, কিন্তু আমার প্রোডাক্ট পড়ে আছে, আর আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল আমার থেকে কত নেবে, আমার তো বাইরের এটা দেখাতে হবে। এই বাইরের জিনিসটা আমার কোনোভাবেই ঢুকতে চাই, হয়তো আমার পেজে কোনো প্রবলেম আছে বা কিছু একটা, এটা আমি জানার জন্য। 32 বছর বয়সী ফাতিমা জাহান নামে এই নারীও তৈরি করেছেন জারুল নামে একটি ফেসবুক পেজ।
তাতে তিনি বিক্রি করছেন তার পণ্য। হ্যাঁ, আমার পেজ আছে একটা। পেজটা অলরেডি 2 বছর আমি ওপেন করেছি। জারুল বিডি নাম দিয়ে সার্চ করলে সবাই পেয়ে যাবে। টুকটাক আমি সেল করেছি। আমি নিজে ডিজাইন করতাম, নিজে ডিজাইন করে কুর্তি সেল করেছি মোটামুটি অনেক। তো ছোটোখাটো পরিসরে যতটুকু করেছি মোটামুটি আমি লাভ আমার হয়েছে। কিছুটা লস বলতে পারেন, যে জ্ঞানের যে অভাবটা, যে কিভাবে মানে আরও ভালোভাবে আমি শুরু করব। ফারহানা আবেদিনের প্রশ্ন, কিভাবে পাবেন সফলতা, কিভাবে করবেন ওয়েবসাইট, বিক্রির জন্য পণ্যই বা পাবেন কোথায়, বিনিয়োগ নিয়েও ভাবছেন তিনি। আমি মানে আসলে আমার কোনো পেজও নেই, আমার কিছুই নেই, জাস্ট আপুকে দেখে মানে ওই অনুপ্রেরণাতেই আমার এখানে আসা যে মানে কিছু করতে চাচ্ছি। সৈয়দ রুমানা তাহমিন কাজ করতেন ব্যাংকে, কিন্তু সন্তান আর সংসারের চাপে ছেড়েছিলেন চাকুরি। এবার তিনি চাইছেন ঘরে বসে কিছু করতে, তাই তার জিজ্ঞাসা কিভাবে শুরু করবেন নতুন উদ্যোগ। যদি সফল হতে হয় তাহলে আমাকে কোন কোন জিনিসগুলো খেয়াল করতে হবে, যেটা জানার জন্য আজকে আসা। ডেফিনেটলি এটার সাথে আছে আমি অথেন্টিক প্রোডাক্ট কি করে চিনতে হবে, তারপর হচ্ছে কাস্টমার ডিমান্ডটা কি সেটা জানতে হবে, দেন আছে হচ্ছে আপনার কস্টিংয়ের একটা ব্যাপার আছে। খুব বেশি লাভ করার জন্য যদি চেষ্টা করি সেটাও আমি হয়তো সফল হব না, আবার নিজে একদম লস করে দিয়ে কিছু করব তাও না, সেটারও একটা মাথায় চিন্তা রাখতে হবে, যে একটা আমার ব্যালেন্স রাখতে হবে। তারপর নতুন নতুন প্রোডাক্ট আর কি আছে বাজারে, এখন কি চলছে, তারপর হচ্ছে কাস্টমার কমপ্লেইন যদি আসে সেক্ষেত্রে আমি কী করে হ্যান্ডেল করছি, এগুলো ব্যাপার আছে। এটা সার্ভিস তো সবচেয়ে আগে অবশ্য। জারিন তাসনিম একজন শিক্ষার্থী, কিন্তু লেখাপড়ার পাশাপাশি তিনি শুরু করতে চাইছেন আয় রোজগার। আমি এখনো স্টুডেন্ট, তো আমার জন্য আপাতত পড়াশোনাটা মেইন ইস্যু, তো সেই সাথে সাইডে যদি আমি ছোটোখাটো কিছু করতে পারি। তাদের সব প্রশ্নের উত্তর দিতে সফল উদ্যোক্তা সিগনেচার কালেকশনের প্রতিষ্ঠাতা ফারজানা ইসলাম রুমকি করেছেন একটি কর্মশালা। তাতে নতুন উদ্যোক্তাদের তিনি দিচ্ছেন পরামর্শ, কিভাবে ই কমার্স বা ফেসবুকে পেজ ব্যবহার করে সফল হবেন নারীরা, সেই পরামর্শ দিচ্ছেন তিনি। শুরু করতে চাচ্ছি কিন্তু পারছি না, কিভাবে শুরু করব। সো ওই প্রথমের একটা ধাক্কা যদি বলি তাহলে সেটা হচ্ছে কনফিডেন্ট লেভেলটাকে বাড়ানোর জন্য আমি মেনলি ওয়ার্কশপে যে জিনিসটা নিয়ে কথা বলি। প্রথমে পারবেন আপনি তাহলে একটা অনলাইন পেজ খুলেন, আপনি নেক্সট পারবেন তাহলে আপনি এইভাবে একটা শোরুমের জন্য একটা প্রিপারেশন নেন, আপনি নেক্সট পারবেন তাহলে আপনি আপনার ডিলারগুলোকে এইভাবে সার্চ করেন, প্রোডাক্টগুলোকে এইভাবে সার্চ করেন। শুরু করেছি কিন্তু অনেক চ্যালেঞ্জ আসছে, এই প্রবলেম আসছে, সেই প্রবলেম আসছে। প্রবলেমগুলো বেসিক্যালি হয় যেটা যে হচ্ছে ফ্যামিলি প্রবলেম থাকে, সাপোর্ট থাকে না, যারা গৃহিণী আছেন, হাউসওয়াইফ আছেন, তাদের ক্ষেত্রে হাজব্যান্ডের সাপোর্ট থাকছে না, অনেকের বেবি ছোট সেই জন্য পারছে না, অনেকের হচ্ছে ফিনান্সিয়াল ক্রাইসিস থাকে সেই জন্য পারছে না, অনেকের হচ্ছে সব কিছু আছে কিন্তু সোসাইটিতে সে তাকে বিভিন্নভাবে হ্যারাস করা হচ্ছে যে তুমি বিজনেস করছো, তুমি তো পারবা না, বিভিন্নভাবে তাকে কনফিডেন্টলি লো করে দেওয়া হয়, সেই জন্য পারে না, ওই জন্য সে আগাতে পারছে না। এই প্রবলেমগুলো থাকে। আরও একটা মেইন প্রবলেম থাকে যে ক্লদিংয়ের ক্ষেত্রে আমাদের সোর্সিংয়ের বিষয়টা থাকে, যে আমরা কোথা থেকে অ্যাকচুয়ালি অথেন্টিক প্রোডাক্টগুলো পাবো, অথেন্টিক প্রোডাক্টটা নিয়ে কীভাবে কাজ করব, প্রাইজিং কীভাবে হবে, সেটাকে কোন প্রাইসে দিলে কত % প্রফিট করলে সেটাকে আমরা সবার কাছে সেল করতে পারবো, বা কম্পিটিশন এত বেশি, কম্পিটিশন মার্কেটে কীভাবে টিকে থাকবো, এই বিষয়গুলোর কোশ্চেনগুলো খুব বেশি আমি পাচ্ছি, যেটা নিয়ে আমরা একদম ইন ডিটেইলে আলোচনা করছি। ই কমার্স বা এপ কমার্স খাতে নারীদের সফলতা পেতে সরকারি সহযোগিতার দুয়ার আরও সম্প্রসারণ করার পরামর্শ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সাইমা হক বিদিশা। নারী উদ্যোক্তারা তার কিন্তু একটা অংশীদার, এবং দেখা গেছে যে নিজেরা খুব স্বল্প পুঁজিতে কিন্তু তারা চেষ্টা করেছে বিভিন্ন ধরনের উদ্যোগের মাধ্যমে কর্মসংস্থান তৈরিতে। সুতরাং সেই সম্ভাবনাগুলো নিয়েও কিন্তু আমাদের চিন্তা করবার দরকার রয়েছে। সাথে সাথে যেটি জরুরি সেটি হচ্ছে যে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সুবিধার বিষয়টি জরুরি। নারীদের সফল উদ্যোক্তা হতে সাহসী হয়ে ওঠার পাশাপাশি নিজের কর্মদক্ষতাকে কাজে লাগানোর পরামর্শ দিচ্ছেন সফল নারীরা। দর্শক, আজ এ পর্যন্তই। কেমন লাগলো আমাদের আয়োজন? আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত ও পরামর্শ জানিয়ে মেইল করুন tpd@ntvbd.com এই ঠিকানায়। আর অনলাইনে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। আপনাদের সাথে নিয়েই পথ চলতে চাই আমরা। আবারও ইভালি তথ্য প্রযুক্তি দুনিয়া দেখার আমন্ত্রণ রইল। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ বিদায় নিচ্ছি। ভালো থাকুন, NTVর সাথেই থাকুন।